ইশরাককে দায়িত্ব দিতে আজও সমর্থকদের বিক্ষোভ, সড়ক অবরোধে ভোগান্তি, শপথ বিষয়ে হাইকোর্টের রায় কাল। ইসি পুনর্গঠন দাবিতে এনসিপির বিক্ষোভ, রাজনৈতিক বিষয়ে বলছে কমিশন, কোন নির্বাচন আগে সিদ্ধান্ত সরকারের। রাখাইনে করিডোরের প্রয়োজন দেখছে না বাংলাদেশ, এ নিয়ে ভবিষ্যতেও কারো সঙ্গে আলোচনা করবে না সরকার। তেলের দাম ৩৫ টাকা বাড়ালো টিসিবি, ডাল ২০ ও চিনি কিনতে হবে ১৫ টাকা বেশিতে, কাল থেকেই কার্যকর। স্বাগত সংবাদ সন্ধ্যায়, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন ও মৎস্য ভবনের সামনে বিক্ষোভ করছেন সমর্থকেরা। আন্দোলনের জেরে সপ্তম দিনের মতো বন্ধ রয়েছে নগর ভবনের দাপ্তরিক কার্যক্রম। সকাল 10টার পর থেকে শুরু হয় ইশরাক সমর্থকদের এই বিক্ষোভ কর্মসূচি। এর আগে মঙ্গলবার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। নগর ভবনের প্রধান ফটক বন্ধ করে মঞ্চ তৈরি করেন তারা। ইশরাককে মেয়র হিসেবে শপথ নেওয়ার দাবি জানান তারা। গত মার্চে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে রায় দেয় আদালত। এদিকে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ শেষ হচ্ছে জুনের প্রথম সপ্তাহে। আজকে রায়ের মাধ্যমে যাতে আমরা আমাদের জনতার মেয়র, জনগণের ম্যান্ডেট নেওয়া মেয়র জনাব ইশরাক সাহেব যাতে আমাদের এখানে অধিষ্ঠিত হয় এবং চেয়ারে বসে। বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সুযোগ্য পুত্র, তিনি তার পুত্র হিসেবে আমরা মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদে আমরা চাই। নির্বাচন কমিশনার তার পক্ষে রায় দিয়েছে, আদালত তার পক্ষে রায় দিয়েছে, তাহলে বাধাটা কোথায়? সরকারকে জানাতে চেষ্টা করেছি আপনাদের মাধ্যমে যে আপনারা এই ন্যায্য দাবিটা মেনে নেন, গেজেট অনুযায়ী আপনারা ইশরাককে মেয়র হিসাবে শপথ পড়ান। আচ্ছা, আপনারা বোঝেন ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানো যাবে কিনা তা নিয়ে হাইকোর্টে নির্ধারিত দিনে আদেশ হয়নি। একদিন পিছিয়ে আদেশের নতুন সময় আগামীকাল সকাল 11:15টায় নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার মূল শুনানি শেষ হলেও আজ আদেশের মুহূর্তে আবার ঘণ্টাখানেক শুনানি করে দুই পক্ষ। হাইকোর্টের সামনে সড়ক অবরোধ করে ইশরাকের সমর্থকদের অবস্থান, আর আদালতের ভেতরে তার হয়ে আইনি লড়াইয়ে বিএনপির আইনজীবীরা ছিলেন। ইশরাককে শপথ না পড়ানোর আবেদনের রিটকারীর আইনজীবী ও এনসিপির আইনজীবীরাও। বুধবার পূর্ব নির্ধারিত সময় বেলা 12:30টায় উভয় পক্ষের উপস্থিতিতে বিচারপতি আকরাম হোসেন ও দেবাশিস রায়ের বেঞ্চ রিটের বিষয়ে আদেশ দেওয়ার মুহূর্তে ইশরাকের আইনজীবীরা আবারও যুক্তি তুলে ধরে বলেন, এ বিষয়ে রিটই আইনসম্মত নয়। তখন আদালত স্বপ্রণোদিত হয়ে আদেশ দেওয়ার প্রসঙ্গ তুললে রাজনৈতিক বিষয়ে আদালতের হস্তক্ষেপ খারাপ নজির সৃষ্টি করবে কিনা সেই প্রশ্ন তোলেন ইশরাকের আইনজীবীরা। প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে যে সময় ক্যান্সারের কথা বলে দেশে বিচারিত করলো, দেশ স্বার্থ দিল না, থাইল্যান্ডের রাস্তাতে পদত্যাগ করালো, সুপ্রিম কোর্ট তো নিশ্চুপ ছিল কেন? সোমোটো তো কোনো আদেশ দেননি আপনারা। হাইলি পলিটিক্যাল একটা সেন্সিটিভ ম্যাটারে সোমোটো কিছু করতে যান, হয়তো দেশের মানুষ ভাববে যে 5ই আগস্টের আগে যা হতো এখনও তাই হচ্ছে। আমরা চাই ইম্পার্শিয়াল জুডিশিয়ারি। এদিন আবারও ইশরাককে মেয়র ঘোষণা করে দেয়া নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইশরাকের মামলার আবেদনে নানা আইনি অসঙ্গতি তুলে ধরে শপথ না দেওয়ার পক্ষে আদেশ চান রিটকারীর আইনজীবী। যে দুইজন ব্যক্তি তারা জনাব ইশরাকের পক্ষ থেকে যথাযথ পাওয়ার অফ অ্যাটর্নি না নিয়েই তারা এফিডেভিট সম্পন্ন করেছেন এবং বিধি বহির্ভূতভাবে, আইন বহির্ভূতভাবে তারা আর্জি সংশোধন করেছেন। জনাব ইশরাক হোসেন যে স্বাক্ষর করেছিলেন তার আর্জিতে, সেই স্বাক্ষরের সাথে কমিশনের যে সাক্ষ্য নেওয়া হয়েছে জনাব ইশরাক হোসেনের স্বাক্ষর, সেটার সাথে অমিল রয়েছে। 27 মার্চ ইশরাককে ডিএসসিসির মেয়র ঘোষণা করে রায় ঘোষণার পর গেজেটও প্রকাশ করে ইসি, কিন্তু তাকে শপথ পড়ানো হচ্ছিল না। এর মধ্যে রায় ও গেজেট প্রকাশ চ্যালেঞ্জ করে শপথ না পড়াতে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে আগারগাঁয় নির্বাচন ভবনের সামনে কর্মসূচিতে নেতাকর্মীরা অবিলম্বে নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবিও করেন। সকাল থেকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।
পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে স্থানীয় সরকার নির্বাচনে কমিশনের ভূমিকা ও সম্প্রতি বিএনপি সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেন ইস্যুতে কমিশনের সমালোচনা করেন তারা। স্থানীয় সরকার নির্বাচন না হওয়ায় সারা দেশে নাগরিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে জানিয়ে দলটির নেতাদের অভিযোগ, বর্তমানে সরকারের প্রশাসনিক কার্যালয়গুলো একটি দলের দখলে। যে স্ট্যান্ডার্ডে নির্বাচন হয়েছে সেই স্ট্যান্ডার্ডে একটা নির্বাচন এই কমিশনের পক্ষে দেওয়া সম্ভব না। তাদের নিরপেক্ষতা হারিয়েছেন এবং তাদের এই মুহূর্তে পদক্ষেপগুলো খুবই প্রশ্নবিদ্ধ। এই কারণে তাদের পক্ষে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব হবে না। নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে আওয়ামী লীগকে যেভাবে ছুঁড়ে ফেলেছে ঠিক সেভাবেই ছুঁড়ে ফেলা হবে বলেও জানান এনসিপি নেতারা। একই সাথে তারা সরকারের উপদেষ্টাদেরও সমালোচনা করেন। সকাল 11টা থেকে নির্বাচন কমিশন ভবনের সামনের সড়কে অবস্থান নিলেও দুপুর নাগাদ পুলিশের ব্যারিকেড ভেঙে মূল সড়কের সামনে অবস্থান নেন। এ সময় এনসিপির মুখ্য সংগঠক হুঁশিয়ারি দিয়ে জানান, বিএনপির মুখপাত্র হিসেবে আবির্ভূত হয়েছে ইসি। পুনর্গঠন না হলে কোনো নির্বাচনই হতে দেবে না এনসিপি। আপনারা বিএনপির পক্ষে কাজ করতে পারেন না, আপনারা বিএনপির কাছে নগর ভবন ছেড়ে দিতে পারেন না, আপনারা বিএনপির কাছে দলীয় কার্যালয় হিসাবে ইলেকশন কমিশন ছেড়ে দিতে পারেন না। ইসি যদি পুনর্গঠন না হয় বাংলাদেশে কোনো ইলেকশন জাতীয় নাগরিক পার্টি করতে দিবে না ইনশাআল্লাহ। দ্রুত সময়ের মধ্যে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন না করলে জনগণকে সাথে নিয়ে ইসিকে দখলমুক্ত করার হুঁশিয়ারিও দেন এনসিপির নেতারা। ইসি পুনর্গঠন করতে হবে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন পুনর্গঠনের এনসিপির দাবিকে রাজনৈতিক বিষয় বলছে নির্বাচন কমিশন। এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে বলে দাবি করেন তিনি। বলেন, স্থানীয় না জাতীয় নির্বাচন আগে সেই সিদ্ধান্ত নেবে সরকার। বুধবার ইসির পঞ্চম সভা শেষে নির্বাচন কমিশনার সানাউল্লাহ সাংবাদিকদের একথা বলেন। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা নিয়ে বুধবার সভা করে নির্বাচন কমিশন। সিইসি সভাকক্ষে প্রায় 2 ঘণ্টা ধরে বৈঠক হয়। সিইসি সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব সহ কর্মকর্তারা। এ সময় নির্বাচন ভবনের বাইরে এনসিপির বিক্ষোভ চলছিল। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন আগে করার দাবিতে চলছিল সেই বিক্ষোভ। কমিশন সভা শেষে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিকে রাজনৈতিক বিষয় তুলে ধরে এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কোনো রাজনৈতিক বক্তব্যের আমি কোনো মন্তব্য করতে চাই না। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা ফাইল ঘেঁটে দেখার চেষ্টা করেছি যে কখনো নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে পক্ষভুক্ত হয়েছে কিনা বা আপিল করেছে কিনা, আমরা এমন কোনো নজির পাই নাই। সুতরাং আমাদের পক্ষভুক্ত হওয়া বা করার এই আইন আমাদেরকে সুযোগ দেয় না। নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে দাবি করে তিনি বলেন, জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচনের মধ্যে কোনটি আগে পরে হবে তা সরকারের ওপরেই নির্ভর করছে। এই সিকোয়েন্সিং অফ ইলেকশন কোনটা আগে হবে পরে হবে এটা তো নির্বাচন কমিশনের হাতে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারই সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। কমিশন সভায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাখাইনে মানবিক করিডোর দেওয়ার প্রয়োজন দেখছে না বাংলাদেশ। এ নিয়ে কারোর সঙ্গে আলোচনা হয়নি, ভবিষ্যতে হবে না বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, রাখাইনে চলমান মানবিক সংকট মোকাবেলায় জাতিসংঘ সহযোগিতা চাইলেও কোনো সিদ্ধান্ত নেয়নি ঢাকা। এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, আরাকান আর্মি সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ নেয় তাদের সাথে যোগাযোগ রেখেছে বাংলাদেশ। নিরাপত্তা ও রোহিঙ্গা প্রত্যাবাসনের স্বার্থেই এই যোগাযোগ। এদিকে রাখাইনে খাবার ও চিকিৎসা সংকটে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা তৈরি হয়েছে বলে জানান ডক্টর খলিলুর। আমরা একটা সীমার কাছে এসে গেছি এবং তারা যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছে যে আর রোহিঙ্গা যাতে আর বাংলাদেশে না আসে তার চেষ্টা তারা করবেন। জাতিসংঘ তার বিভিন্ন সহযোগীদের মাধ্যমে
রাখাইনের ভেতরে যে চ্যানেলগুলো আছে তারা সেটা ব্যবহার করবে এবং সেটা দিয়ে তারা এই মানবিক সাহায্য পৌঁছে দেবেন রাখাইনের জনগণের কাছে। ভারতের সঙ্গে কোনো চুক্তি বাতিলের বিষয়ে সরকারের সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, পুশিন নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। পররাষ্ট্র সচিব ইস্যুতে উপদেষ্টার মন্তব্য, জসিমউদ্দিন নিজেই দায়িত্ব থেকে সরে যেতে চেয়েছেন। বিভিন্ন চুক্তি বিভিন্ন সময় হয়েছে, এমওইউ হয়েছে, সেগুলি কিন্তু তাৎক্ষণিকভাবেই আপনাদেরকে জানানো হয়েছে গত অনেক বছরের মধ্যেই। তার মধ্যে যদি চুক্তি যেগুলি থাকে সেগুলি কিন্তু দুই পক্ষের সম্মতিতে বাতিল করতে হবে, অথবা প্রভিশন থাকে যে কোনো এক পক্ষ যদি আপত্তি করে তাহলে বাতিল করা যাবে, ইত্যাদি ইত্যাদি। সব চুক্তিরই আমরা আমাদের কোন অবস্থান বা আমাদের কোনখানে সমস্যা আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সময় মতো সেগুলি ভারতের সাথে টেক আপ করা হবে। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করে অনিয়ম ও বৈষম্যের সুযোগ রাখা হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। সকালে রাজধানীতে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের উদ্বোধনীতে তিনি একথা জানান। লুৎফে সিদ্দিকী বলেন, স্বচ্ছতা নিশ্চিতের স্বার্থে প্রয়োজনে দুই দেশের সমঝোতা স্মারকে পরিবর্তন আনা হবে। আবারও মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে দুই দেশের প্রতিনিধি দল। বুধবার রাজধানীর একটি হোটেলে শুরু হওয়া 2 দিনব্যাপী বৈঠকে মালয়েশিয়ার 7 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল ডক্টর মোহাম্মদ শাহরিয়ার বিন ওমার। এই বৈঠকেই দেশটিতে কর্মী পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। বৈঠকের উদ্বোধনী শেষে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী জানান, গেল বছর শ্রমবাজারটি বন্ধ হয়ে যায়, ফলে সব প্রক্রিয়া শেষ করেও যেতে না পারা প্রায় 8,000 কর্মীকে প্রথম ধাপে বোয়েসেলের মাধ্যমে পাঠানো হবে। ঠিক 8,000 চেয়ে একটু কম এনাদেরকে নেওয়ার জন্য একটা ফাস্ট ট্র্যাক প্রসেস বোয়েসেলের মাধ্যমে এটা ওনারা মেনেছেন। এখন এটাকে সিঙ্গেল এন্ট্রি থেকে মাল্টিপল এন্ট্রি ভিসা কীভাবে করা যায়, এটাতে ওনাদের হোম মিনিস্টার আমাদেরকে আশ্বাস দিয়েছে যে এটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করবে। তিনি আরও জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কোনো অনিয়ম ও বৈষম্যের সুযোগ রাখা হবে না। ওরা সীমিত এজেন্সির কথা একটা বলেছে যে আমাদের যদি আপনার টোটাল নাম্বার অফ এজেন্সি দেখেন আর অন্যান্য দেশের যে টোটাল নাম্বার অফ এজেন্সি, এটাতে একটা বিরাট পার্থক্য আছে। এটা মানি না যে ওনারা সিন্ডিকেট চায়, এটা এই দুইটা এক জিনিস না। তাহলে অন্য দেশে কেন এটা একটা প্রবলেম না? তো আমার মনে হয় এটা নিয়ে যদি আলাপ হয় এটা ওনাদের উপর ছেড়ে দিই। অতীতে যারা সিন্ডিকেট করেছে তাদের মামলা প্রত্যাহার বা অন্য কোনো শর্ত মালয়েশিয়ার সরকার দেয়নি বলেও জানান লুৎফে সিদ্দিকী। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আবারও চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। টাকা ও গয়না লুটপাটের সময় নারীদের শ্লীলতাহানির অভিযোগও উঠেছে। মঙ্গলবার রাতে কালীহাতির এলেঙ্গায় এই ডাকাতি হয়। এই ঘটনায় বাসের এক যাত্রী বাদী হয়ে অজ্ঞাত 8 থেকে 9 জনকে আসামি করে মামলা করেন। জড়িতদের ধরার চেষ্টা করছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর আব্দুল্লাপুর থেকে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করে আল ইমরান পরিবহনের বাস। সাভারের নরসিংহপুর, বাইপাইল, আশুলিয়া থেকে কিছু যাত্রী ওঠেন। রাত 11টার দিকে টাঙ্গাইলের কালীহাতির এলেঙ্গা অতিক্রম করার সময় 8 থেকে 10 জন ডাকাত অস্ত্রের ভয় দেখিয়ে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এক পর্যায়ে চালক, হেল্পার ও সুপারভাইজারকে বেঁধে ফেলে তারা। সোমপুর থেকে 2 জন উঠছে, বাইপাইল থেকে উঠছে, শ্রীপুর থেকে উঠছে, আর কি এরকম 8-10 জন উঠছিল আমাদের গাড়িতে। আমরা বুঝতে পারি নাই, তখন ভাবছিলাম যে যাত্রী। যাত্রীদের অভিযোগ, ডাকাতরা প্রত্যেকের মোবাইল ফোন, নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্য মালামাল লুটে নেয়। এ সময় তারা নারীদের শ্লীলতাহানি করে বলেও অভিযোগ তাদের। গাও হাসতে হুসতে মনে করি না, কোন জিনিসের লোভে, ওই টাকা পয়সার লোভে গাও হাসতে হুসতে মনে করেন যে ওলে মোবাইল টোবাইল টাকা টুকু কানের রিং আসলো সেলে কারে ছেড়ে লিছে। এই জন্য আমরা এদেরকে সাহায্য করবো, আপনাদের কোনো ভয় নেই। ওরা বান্ধা শেষ, তারপরে আমাদেরকে এক এক করে এই হাত বাঁধছে, চোখ বাঁধছে, মুখ বাঁধছে, বান্ধা তারপরে যার যার মতো যা আছে সব নিয়ে নিছে। এই ঘটনায় 8 থেকে 9 জনকে আসামি করে মামলা করেছেন এক যাত্রী। ডাকাতদের ধরতে মাঠে নেমেছে পুলিশ ও ডিবি। ডাকাতি করার সময় নারীদের হয়তো গায়ে কিছুটা হাত দিয়েছে, তারা চেক করার জন্য যে তারা কোথাও কিছু লুকিয়ে রেখেছে কিনা। এই জন্য এই ডাকাতির সাথে স্বচ্ছ শ্লীলতাহানি মামলা আমরা এখানে নিয়েছি। সদর থানা পুলিশের টিম, ডিবির টিম
সহ 3-4টি টিম একসাথে কাজ করছে এবং আমাদের সফলতা ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা দেখাতে পারব। 17 ফেব্রুয়ারি একই মহাসড়কে ইউনিক রয়্যালসের বাসে ডাকাতি ও নারীদের শ্লীলতাহানি ঘটে। 2022 সালের 2 আগস্টও একই কায়দায় কুষ্টিয়াগামী বাসে ডাকাতি ও নারী যাত্রীকে ধর্ষণ করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্বল্প আয়ের মানুষের জন্য টিসিবির পণ্যের দাম বাড়ালো সংস্থাটি। নতুন দামে বৃহস্পতিবার থেকে পণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছে টিসিবি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন দামে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে 135 টাকায়, যা আগে ছিল 100 টাকা। কেজিতে 20 টাকা বেড়ে মসুর ডাল বিক্রি হবে 80 টাকায়। আর চিনির কেজি 85 টাকা, যা আগে ছিল 70 টাকা। একজন ভোক্তা সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল ও 1 কেজি চিনি কিনতে পারবেন। ফ্যামিলি কার্ডের পাশাপাশি খোলা ট্রাকেও পণ্য বিক্রি করবে টিসিবি। সারা দেশে 690টি ট্রাকে এসব পণ্য বিক্রি হবে। বৃহস্পতিবার থেকে বিক্রি শুরু হয়ে আগামী 3 জুন পর্যন্ত এই বিক্রি কার্যক্রম চলবে বলে জানায় টিসিবি। কোরবানির পশুর চামড়ার ক্ষেত্রে তথাকথিত সিন্ডিকেট ভাঙতে দেশের এতিমখানা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং প্রান্তিক পর্যায়ে 30,000 টন লবণ সরবরাহ করা হবে। উপযুক্ত মূল্য না পাওয়া গেলে সংশ্লিষ্টরা যেন চামড়া মজুত রাখতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করা এবং কোরবানির সাথে সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, চামড়া পাচার রোধে বিজিবিকে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সাথে পশু আনা নেওয়ার ক্ষেত্রে চাঁদাবাজি বন্ধে কঠোর হতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে আলাদা হটলাইন নম্বর দেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ। তিনি বলেন, হটলাইনে অভিযোগ পাওয়া মাত্রই দুর্বৃত্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সিন্ডিকেশনটা জন্য কাজ করতে না পারে, সেটার জন্য আমরা এটাকে মজুদ সহায়ক করে তোলার চেষ্টা করেছি, যে যেন ওনারা উপযুক্ত মূল্য না পেলে লবণ দেওয়ার মাধ্যমে যেন ওনারা এটাকে মজুদ করতে পারেন। এনবিআরের চেয়ারম্যানের পদত্যাগ ও তার সঙ্গে কাজ না করতে লাগাতার অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বুধবার এনবিআর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা বলেন, এসব দাবি তুলে ধরে কাল প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হবে। এছাড়া শনিবার থেকে কাস্টমস হাউস ও স্থলবন্দরে কাস্টমস ছাড়া সব আয়কর, কাস্টমস ও ভ্যাট অফিসে পূর্ণ কর্মবিরতি পালন করা হবে। অধ্যাদেশ বাতিলের দাবিতে 5 দিন কলম বিরতির পর এনবিআর কর্মকর্তা ও সরকারের সঙ্গে যখন আলোচনায় সমাধান হয়নি, তখন আবারও অবস্থান কর্মসূচি পালন করে তারা। সকাল থেকে রাজস্ব ভবনে বিভিন্ন কর অঞ্চল থেকে এসে জড়ো হতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা। 4 ঘণ্টা অবস্থান কর্মসূচির শেষে দুপুরে সংবাদ সম্মেলনে যোগ দেন আয়কর, ভ্যাট ও কাস্টমস বিভাগের সদস্য ও কর্মীরা। তারা এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ ও তাকে লাগাতার অসহযোগিতা করা সহ 4 দফা দাবি দেন। এনবিআর চেয়ারম্যান মহোদয়ের সাথে লাগাতার অসহযোগ কর্ম। আগামীকাল 22 মে এনবিআর এবং ঢাকা ও ঢাকার বাইরে স্ব দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। আগামী শনিবার থেকে কাস্টমস হাউস ও স্থলবন্দরের কাস্টমস ছাড়া সব ধরনের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করবে তারা। যাত্রী সেবা ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। এনবিআর বিলুপ্ত করে 2টি পৃথক বিভাগ গঠনের উদ্দেশ্যে গত 12 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে। এই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে অত্যন্ত গোপনে। রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা কর্মসূচির আওতামুক্ত থাকবে বলেও জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমাদের মাইক্রোফোনটা উপরে উঠে দেখুন। ভাই একটু নিচে ধরিয়েন, এগুলো পাচ্ছে না। ঝড়, বৃষ্টি, গরম, তুফান এত কিছু সহ্য করে আপনারা এখন পর্যন্ত এই আন্দোলনে সংযুক্ত আছেন। সেটার জন্য প্রথমেই আমি আমাদের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের সাথে আমার এই মাত্র আসার সময় কথা হয়েছে। উনি আপনাদেরকে
তার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকে এই যে আন্দোলনটি আমরা শুরু করেছি, একটি পর্যায় পর্যন্ত নিয়ে আসা হয়েছে, আমি স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই, এখানে কোনোদিনও আমার মেয়র হওয়ার, মেয়র শপথ নেওয়ার বা ক্ষমতা গ্রহণ করার উদ্দেশ্য অথবা মূল লক্ষ্য ছিল না। আমরা বলেন বলেন ভাই, এখানে আরেকটা আওয়াজ পাইলে কিন্তু আমি এখানে সবাই বের করি। আমি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছি ঢাকাবাসীর উদ্দেশ্যে এবং এখানে জাতীয় সকল মিডিয়ার মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে চাচ্ছি। দয়া করে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আজকে যে আন্দোলনটি হচ্ছে সেটি হয়তো বা আমি ইশরাক হোসেন, আমার প্রতি বৈষম্য করা হয়েছে, আমি আদালতের রায়ের মাধ্যমে আমি যে মামলাটি করেছিলাম আইন মেনে সেই মামলার রায় পেয়েছি। এখন আইন অনুযায়ী আমার এতদিনের শপথ নিয়ে বসার কথা সেটা দিচ্ছে না, সেটার জন্য হয়তোবা আপনারা অনেকেই মনক্ষুণ্ণ হয়েছেন, এসেছেন। কিন্তু আমি আবারও বলতে চাই, আজকের এই আন্দোলন কোনো এক ব্যক্তির ক্ষমতা অথবা কোনো একটি পদের জন্য লড়াই নয়। আজকের এই লড়াইটি নির্ধারণ করে দিবে যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে আমরা আদৌ একটি জাতীয় নির্বাচন, যেখানে জনগণের সুষ্ঠু সঠিক ভোটদানের মাধ্যমে এবং সঠিক গণনা এবং ফলাফল ঘোষণার মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। আজকে যে ঘটনাগুলো ঘটেছে ইতিমধ্যে আমি সবকিছুই মিডিয়ার কাছে বলেছি, আপনারাও দেখেছেন। আমি খুবই সংক্ষিপ্তে আপনাদেরকে পুরো বিষয়টা আজকে বলতে চাই, খুব সংক্ষিপ্তে, কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে। এই মামলাটি করা হয়েছিল 2020 সালের 1 ফেব্রুয়ারি, আমার নির্বাচনের 30 দিনের মাথায় 3 মার্চ ইলেকশন কমিশনের যে ট্রাইব্যুনাল, সেই আইনটি মেনে করা হয়েছিল। দীর্ঘদিন যাবৎ কোনো প্রতিকার পায় নাই, দেশে আইনের শাসন ছিল না। উনি হাসিনার আত্মীয় মেয়র তাপসকে অবৈধভাবে রাত 1টার সময় জোর করে গ্যাজেট ঘোষণা করে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। যখন 5টা থেকেই আমরা বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল পাচ্ছিলাম, আমি এগিয়েও ছিলাম, 6:15টার দিকে বন্ধ করে দেয়, রাত 1টার দিকে তখন এটা একটা বানোয়াট ফলাফল ঘোষণা করে। সেটাকে অবৈধ চেয়ে আমরা মামলা করেছিলাম এবং পরবর্তীতে সকল সাক্ষী প্রমাণ সবকিছু শুনানি শেষে আদালত কর্তৃক নির্ধারিত হয়েছে যে মামলাটি সঠিক ছিল এবং আমি বিজয়ী প্রার্থী হতে পারি আইন অনুযায়ী। এরপর নির্বাচন কমিশনে পাঠানো হয়। কমিশনের সেখানে বিজ্ঞ আইনজীবীরাও রয়েছে, আমার জানা মতে 7-8 জন ডিস্ট্রিক্ট জজ, তারা আইনজীবী প্যানেল হিসেবে কাজ করে থাকেন। তারা পুরো মামলাটি পুঙ্খানুপুঙ্খভাবে সেটিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এবং নিশ্চিত করেছেন একটা যাতে এখানে কোনো গ্যাপ না থাকে, কোনো ভুল না। তারপরেও এক অদৃশ্য চাপে নির্বাচন কমিশনকে বাধ্য করা হলো আইন মন্ত্রণালয়ের কি মতামত চাওয়ার জন্য। নির্বাচন কমিশন একটি স্বাধীন সার্বভৌম সংস্থা, তারা যে সিদ্ধান্তটি নেবে সেটিকেই আমাদেরকে মেনে নিতে হবে। এই চর্চাটা যদি এখন থেকে আমরা আমাদের মাথায় না আনতে পারি, তাহলে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা কোনোদিনও হবে না। এখন অতীতে যা হচ্ছিল ভিন্ন ব্যানারে একই জিনিস চলতে থাকে। এরপর গেল আইন মন্ত্রণালয়, আবার আসলো ইলেকশন কমিশন, তার আইন অনুযায়ী গ্যাজেট করলো। গ্যাজেট করার পর এখন স্থানীয় সরকারের মন্ত্রণালয় একমাত্র দায়িত্ব আইন অনুযায়ী কেবলমাত্র প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আলাপ করে আমার শপথ গ্রহণের অনুষ্ঠান সম্পন্ন করা। এর বাইরে তাদের মতামত দেওয়ার কিছু নাই, কারণ ইতিমধ্যে ভোট নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয় হয়ে এই ফাইলটি দিয়েছে, তারা শুধুমাত্র শপথের আয়োজন। এরপরে আপনারা দেখেছেন একটি নতুন দল, যাদের ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী ছিলাম। সত্যি কথা বলতে, যে নতুন তরুণদের একটি দল প্রতিষ্ঠা হচ্ছে, এটা বাংলাদেশের রাজনীতির জন্য ভালো, আমাদের জন্য ভালো। তরুণরা নেতৃত্বে এগিয়ে আসুক,
কিন্তু আমরা দেখলাম যে দল গঠন করার পর এই সরকারের মধ্যে তাদের দলের কয়েকজন প্রতিনিধি রয়ে গেল। তার মানে আমরা যে কারণে আন্দোলন শুরু করেছিলাম 2011 সালে, যে একটা সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে, সেখান থেকে আমরা পেছনে গেলাম। এখানে আমি একজন উপদেষ্টার উদাহরণ দিব, জনাব উনি একটা ভালো পদক্ষেপ নিয়েছেন, প্রশংসনীয়। উনি পদত্যাগ করে গিয়ে রাজনীতিকে জয়েন করেছেন। কিন্তু বাকি যে দুজন উপদেষ্টা রয়েছে তারা এখনো এই সরকারের ভেতরে রয়েছে এবং তাদেরকে মদত দিচ্ছে আরো দু একজন উপদেষ্টা, যারা সম্মিলিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে যাতে নির্বাচনে না আসতে পারে, ভালো না করতে পারে, রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে, আমাদের নেতা দেশে এসে দেশ সংস্কারের যে 31 দফা দিয়েছে সেটাকে বাস্তবায়ন না করতে পারে, সেটার মধ্যে যুক্ত রয়েছে। এখন আমরা আজকে এই দাঁড়ান আমি সংক্ষিপ্তে শেষ করে দিব, কিন্তু এই পুরো বিষয়টিকে আমাদেরকে উপলব্ধি করার ব্যাপার রয়েছে। এই যে আমার ঘটনাটি নিয়ে আমরা যেটি দেখতে পেলাম যে সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা হয়েছে রায় প্রদানের সময়, নির্বাচন কমিশনকে এক প্রকার জিম্মি করার চেষ্টা করা আজকে হয়েছে, আপনারা দেখেছেন, এবং পুরা সম্পূর্ণ ব্যুরোক্রেসি তারা নিয়ন্ত্রণ করছে। এখন এই অবস্থায় আমার একজন প্রার্থী, আমার সাথে যদি এই আচরণ করা হয়, যখন জাতীয় নির্বাচন হবে, রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন চলে আসবে, তখন কি আপনারা আশা রাখতে পারেন যে নিরপেক্ষভাবে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে? এরা এই সরকারে থাকা অবস্থায় না 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 আপনারা বলেন না কেন ভাই? কি হয়েছিল? একই কাজ করেছিল, সে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করেছে, নির্বাচন কমিশন ধ্বংস করেছে, প্রশাসনকে সে ব্যবহার করেছে, তাই কিনা? আমরা কি আরেকটা স্বৈরাচারের জন্ম হতে দিতে পারি? স্বৈরাচারের জন্ম এই বাংলাদেশের মাটিতে আমরা হতে দিব ইনশাআল্লাহ। আর যদি হয় হাসিনার যে পরিণতি হয়েছে, 17 বছর আমরা যেভাবে রক্ত ঘাম জীবন এক করে জীবন দিয়ে খুন হয়ে মামলাকে জেল কেটে নির্যাতিত হয়ে খুনি হাসিনার পলায়নের প্রেক্ষাপট রচনা করেছিলাম, আমরা যে কোনো স্বৈরাচারকে যে কোনো সময় উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। এখানে আবারও বলছি, এই ধরো কোনো মেয়রের বিষয় না, কোনো কিচ্ছু বুঝি না। এখানে আমাদের রাষ্ট্রের যে মৌলিক রাষ্ট্র ব্যবস্থা, সেটার প্রশ্ন চলে আসছে, এবং এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এই উপদেষ্টা যারা এটার মধ্যে জড়িত, সরকারের উদ্দেশ্য নির্দেশ ছাড়া তো অবশ্যই এই পর্যন্তটা আসতো না। উদ্দেশ্য সম্পর্কে আমরা জনগণের সামনে আজকে উন্মোচন করে দিলাম। এখন এরা কিভাবে সংশোধন করবে, কিভাবে তারা তাদের নিরপেক্ষতা ফিরে পাবে, সেটা তাদেরকে সেই পদক্ষেপটা নিতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি তার প্রথম কাজটি হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ করতে। কথা বলছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এ ছিল সংবাদ সন্ধ্যায়। ধন্যবাদ সবাইকে।